শুভ সকাল প্রিয় ছাত্ররা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। যদিও পরিবেশটা খুবই অস্বস্তিকর, খুবই গরম পড়ছে চারদিকে। নিজেদের যত্নে রাখবে। সামনে যেহেতু তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম এবং সেটা এমসিকিউ ফরম্যাটে, গুগল ফর্ম মানে এমসিকিউ ফরম্যাটেই হচ্ছে। এমসিকিউ ফরম্যাট বলে সেটাকে খুব হালকাভাবে নেওয়ার কিছু নেই। আসলে ইয়ার ফাইনাল মানেই একটা গুরুত্বপূর্ণ এক্সাম। তো সেই হিসেবে আশা করছি তোমরা প্রস্তুতি নিচ্ছ। গত ক্লাসে রিভিউ ক্লাস হিসেবে যে ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে কিছু বিষয় বলেছিলাম এবং প্রথম যে 5টা চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়ে কিছু ডিসকাশন করেছি। আজকের ক্লাসে বাকি যে 5টা চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়ে কিছু বলবো, বিকজ তোমাদের গত ক্লাসে এটাও বলেছিলাম যে কারোর স্পেসিফিক কোনো টার্ম নিয়ে বা টপিক নিয়ে বা বিষয় নিয়ে যদি চ্যাপ্টার নিয়ে সমস্যা থাকে, কোয়েরি থাকে, সেটা কমেন্ট সেকশনে জানাতে বলেছিলাম। তো তোমাদের যারা ক্লাসের কমেন্ট সেকশনে কমেন্ট করেছো, নাম রোল কমেন্ট করেছো, ধন্যবাদ তোমাদেরকে। এবং কমেন্ট চেক করার পর আমি আসলে সে ধরনের কোনো প্রবলেম তোমাদের খুঁজে পাইনি, যে কারণে আমি আমার মতো বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব আজকের ক্লাসে। আর চ্যাপ্টার যেহেতু 10টা এবং প্রত্যেকটা থেকেই প্রশ্ন থাকবে, কোনো চ্যাপ্টার থেকে কম, কোনো চ্যাপ্টার থেকে বেশি সেটা ম্যাটার না। আমার যদি একটা প্রশ্নও আসে একটা চ্যাপ্টার থেকে, সেটাও পারার জন্য সেই চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে। তো প্রিপারেশন পুরো বইয়ের উপর নিতে হবে, যেহেতু ফার্স্ট ইয়ার ফাইনাল সবগুলো চ্যাপ্টারের প্রশ্নই থাকছে, গত ক্লাসে বলেছি। তো চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্রিপারেশন নিতে থাকো নিজেদের মতো করে। গত ক্লাসে যেরকমটা বলেছিলাম যে 50টা প্রশ্ন 10টি চ্যাপ্টার থেকে ভাগ করেই থাকছে। 5টা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছি। মহাকর্ষ বিকর্ষ, সেখান থেকে 6টা প্রশ্ন থাকবে। পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার 7 5টা প্রশ্ন। পর্যাবৃত্তিক গতি 5টি প্রশ্ন। তরঙ্গ 5টি প্রশ্ন। আর চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেখান থেকে মোটামুটি 6টি প্রশ্ন থাকবে। এবং এটা আবারও রিপিট করছি যে চ্যাপ্টার ভেদে এই সংখ্যাটা 2-1টা কম বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু মোটামুটি ফ্রেমিংটা এই ধরনেরই থাকছে তোমাদের নেক্সট পরীক্ষার জন্য। তো আমরা চ্যাপ্টার ভিত্তিক আলোচনায় চলে যাই। মহাকর্ষ বিকর্ষ এই চ্যাপ্টারে একেবারে শুরুতেই যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যেই সূত্রগুলো, কেপলারের গ্রহ গতিবিধি ভিত্তিক যে সূত্রগুলো, কোন সূত্রটার কি নাম দেওয়া হয়, প্রথম সূত্রের কি নাম, দ্বিতীয় সূত্রের কি নাম, তৃতীয় সূত্রের কি নাম, বা কোন সূত্র কি কি বিষয়কে সম্পর্কিত করে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেন মহাকর্ষ যে বল রয়েছে, মহাকর্ষ বল রিলেটেড ছোটখাটো ম্যাথ, মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, তার মান, তার একক, মহাকর্ষীয় ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে, করে না, তারপরে ক্যাপিটাল জি এর সাথে স্মল জি, তার যে সম্পর্ক বা পার্থক্য, এগুলো সব কিন্তু এমসিকিউর জন্য থাকছে। পৃথিবীর ভর কত, মানটা কিন্তু পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, এই মানগুলো যখন প্রশ্ন আসে অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে না, কিংবা এমসিকিউ হিসেবে এই জিনিসগুলো আসে। পৃথিবীর ভর তার মান কত, পৃথিবীর ব্যাসার্ধ তার মান কত, এবং সেই মানগুলো ব্যবহার করে সূর্যের ভর নির্ণয়, পৃথিবীর ঘনত্ব নির্ণয় ইত্যাদি বিষয়গুলো এমসিকিউতে থেকে থাকে। তো তোমরা এই টার্মগুলো একটু ভালো করে খেয়াল করবে, বিশেষ করে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ এই দুটো মান যাতে মুখস্থ থাকে সেই জিনিসটা চেষ্টা করবে। জি এর ভ্যারিয়েশন, জি এর কোথায় জি এর মান কম হয়, কোথায় বেশি হয়, ইকুয়েশনগুলো অনেক সময় নিজের কোন সম্পর্কটি সঠিক, কোন সমীকরণটি সঠিক, এরকম আসে। তো সেইগুলোর জন্য জি এর যে পরিবর্তন, সেই পরিবর্তন রিলেটেড টার্মগুলো একটু ভালো করে দেখবে এবং এই রিলেটেড ছোট ছোট ম্যাথগুলোও করবে। সেটা থাকছে জি এর পরিবর্তন কি কি কারণে হয়, কোথায় সর্বোচ্চ হয়, কোথায় সর্বনিম্ন হয়, সেগুলো তো থাকছে। মহাকর্ষীয় ক্ষেত্র, প্রাবল্য এবং যে বিভব রয়েছে, বিভবের সর্বোচ্চ মান কোথায়, সর্বনিম্ন মান কোথায়, প্রাবল্য তার ইকুয়েশন কি, তার একক কি,
এই জিনিসগুলো থেকেও প্রশ্ন আসে। দেন অভিকর্ষ কেন্দ্র, যেটাকে সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়, ভর কেন্দ্র, এগুলো থেকে বিশেষ করে অভিকর্ষ কেন্দ্র, তোমাদের পড়ার সময় ক্লাসের সময় বলেছিলাম এক একটা বস্তুর অভিকর্ষ কেন্দ্র এক এক জায়গায় হয়। এগুলো দুই একটা বই কম্পেয়ার করে পড়বে। তোমরা কেউ কেউ প্রশ্ন করেছো যে একটা বই, যে বইটা আমরা ফলো করছি ক্লাসে, সেটা ফলো করলেই হবে নাকি আরো বেশি বই ফলো করা প্রয়োজন, বা অন্য কোনো বই ফলো করলে হবে কিনা। তোমাদের আগেও বলেছি মিনিমাম 2টা বই ফলো করার চেষ্টা করবে। যেটা আমরা ইসাক স্যারের বইটা তো ফলো করছি, তার বাইরে তপন স্যারের বই রয়েছে, লেকচার পাবলিকেশনের সেলু স্যারের বই রয়েছে, সেই বইগুলো থেকে অন্তত 2টা বই ফলো করবে, ঠিক আছে। ইনফরমেশনগুলো একটু কম্পেয়ার করে করে কোনো ইনফরমেশন গ্যাপ পড়ে যাচ্ছে কিনা সেটা একটু মিলিয়ে তারপরে প্রিপারেশনটা নেবে। তো অভিকর্ষ কেন্দ্র কোন বস্তুর ক্ষেত্রে কোথায় হয়, যেমন একটা বৃত্তের অভিকর্ষ কেন্দ্র, একটা বেলনাকৃতি বস্তুর অভিকর্ষ কেন্দ্র, একটা ত্রিভুজাকৃতি বস্তুর অভিকর্ষ কেন্দ্র, সবগুলোর ক্ষেত্রে তো একই রকম হয় না। কোন বস্তুর ক্ষেত্রে সেটা কোথায় হয় সেইগুলো এমসিকিউর জন্য একটু পড়বে। মুক্তিবেগের রাশিমালা, মুক্তিবেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এবং একটা ইম্পর্টেন্ট টার্ম এখানে বেশ কয়েকটা পয়েন্ট ছিল তোমাদের। মুক্তিবেগ কোন ক্ষেত্রে, অর্থাৎ একটা বস্তুকে মুক্তিবেগের সঙ্গে কিরকম সম্পর্ক রেখে নিক্ষেপ করলে, অর্থাৎ কিরকম বেগে নিক্ষেপ করলে তার গতিপথটা কিরকম হয়, বৃত্তাকার হয় না উপবৃত্তাকার হয় না কিরকম হয়, এই টাইপের প্রশ্নগুলো থাকে, তো এটাও পড়বে। মহাকর্ষ সূত্রের ব্যবহার থেকে বিশেষ করে কৃত্রিম উপগ্রহ, সেখান থেকে পার্কিং কক্ষপথ, সেটা স্পেসিফিক্যালি কি মেনশন করে, কৃত্রিম উপগ্রহগুলোর ক্ষেত্রে ভূস্থির উপগ্রহ ইম্পর্টেন্ট, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কতটুকু হয়, ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে পার্কিং কক্ষপথের উচ্চতা কতটুকু হয়, ইত্যাদি টার্মগুলো ইম্পর্টেন্ট। কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল, উচ্চতা, সেগুলো থেকে ছোট ছোট ম্যাথ হতে পারে, কিংবা ইকুয়েশনগুলো অনেক সময় আসে। এবং পোলার উপগ্রহ, তার পর্যায়কাল কতটুকু, তার উচ্চতা কতটুকু, ইত্যাদি টার্মগুলোই মূলত এই চ্যাপ্টার থেকে রয়েছে। তো বারবার যেটা বলি, যে কোনো চ্যাপ্টারের উপর ওভারঅল একটা প্রিপারেশন, সেটা আইদার এমসিকিউর জন্য হোক বা সিকিউর জন্য হোক, প্রিপারেশন নেওয়ার আগে পুরো বইটা আগে ভালো করে পড়ে নিবে। বইটার ফার্স্ট টু লাস্ট কি কি বলা আছে, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ইকুয়েশনগুলো কোথা থেকে আসলো, অরিজিন কি, ইকুয়েশনগুলো লিখে লিখে প্র্যাকটিস করা, এবং সেগুলোর একক কোনটার কিরকম হয়, মাত্রা সমীকরণ কিরকম হয়, এগুলো করার পরে তোমরা কোয়েশ্চেন অংশটাতে যাবে। ঠিক এখন যেহেতু এমসিকিউ পরীক্ষা দিবে, তো এখন তো বইটা পড়তেই হবে। বই পড়ে পুরো বইটা চ্যাপ্টারটা শেষ করে তারপরে তোমরা এক্সট্রা যে বিষয়গুলো থাকছে, টেস্ট পেপার সলভ করো বা বোর্ড কোয়েশ্চেন সলভ করো, তারপরে সেগুলো করবে। এর পরের চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, 2টা ভাগে বিভক্ত। প্রথম অংশ স্থিতিস্থাপকতা নিয়ে, পরের অংশ প্রবাহী পদার্থ নিয়ে। স্থিতিস্থাপকতার একেবারে প্রথম দিকে পদার্থের গঠন নিয়ে, কোন বন্ধন কত রকম হতে পারে, কোন বন্ধন সবচেয়ে শক্তিশালী হয়, কেন হয়, সেগুলো রয়েছে। স্থিতিস্থাপকতা সম্পর্কিত বিভিন্ন রাশিমালার ক্ষেত্রে দৃঢ় বস্তুর উদাহরণ কি হতে পারে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ কি হতে পারে, ইত্যাদি, বা সংজ্ঞাগুলো রিলেটেড প্রশ্ন, যা যা ইনফরমেশন তোমাদের বইতে আছে। পীড়ন বিকৃতি, এগুলো থেকে কিন্তু ছোট ছোট প্রচুর ম্যাথ পাবে তোমরা, সেগুলো থাকে। এখান থেকে একক, মাত্রা, পীড়ন রিলেটেড, বিকৃতি রিলেটেড, বিকৃতি যদিও একক মাত্রা নেই বাট পীড়নে রয়েছে। তো এগুলোর ক্ষেত্রে সেখান থেকে আবার আমরা পীড়ন বিকৃতি থেকে স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো পাই। কোন পদার্থের গুণাঙ্ক কিরকম হয়, বা কোন পদার্থের ক্ষেত্রে কোন ধরনের গুণাঙ্ক থাকে। সব পদার্থের সব ধরনের গুণাঙ্ক তো থাকে না। কঠিন পদার্থের কি কি গুণাঙ্ক, তরল পদার্থের কি কি গুণাঙ্ক, বায়বীয় পদার্থের কি কি গুণাঙ্ক থাকে, গুণাঙ্কের একক, মাত্রা সমীকরণ ইত্যাদি। গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক সূচক যে ইকুয়েশন রয়েছে, যে তোমার পয়সনের অনুপাত, সেটাও কিন্তু একটা গুণাঙ্ক। স্থিতিস্থাপক বাকি গুণাঙ্কগুলোর সঙ্গে পয়সনের অনুপাত, এটাও কিন্তু একটা গুণাঙ্ক।
তো এই পয়সনের অনুপাতের মানের ক্ষেত্রে খেয়াল করবে, পয়সনের অনুপাতের মান রিলেটেড প্রশ্ন থাকে, গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ক রিলেটেড প্রশ্ন থাকে, পয়সনের অনুপাত থেকে ছোট ছোট প্রশ্নগুলো থাকে, সেগুলো খেয়াল করবে, সেগুলো প্র্যাকটিস করবে এবং অবশ্যই ইকুয়েশন লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। প্রবাহী থেকে প্রবাহীর মূলত প্রান্তিক বেগ, তার একটা ইকুয়েশন রয়েছে। প্রান্তিক বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তোমরা দুইটা বিষয় এখানে কনফিউশন করে ফেলো। প্রান্তিক বেগ আর সংকট বেগ দুটো কিন্তু এক নয়। সংকট বেগ হচ্ছে ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে আমরা পড়েছিলাম, ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে যেই বেগ অতিক্রম করার পরে সেটা আর ধারারেখ থাকে না, অর্থাৎ সর্বোচ্চ যেই বেগ পর্যন্ত একটা প্রবাহী ধারারেখ থাকে সেটাকে বলা হয় সংকট বেগ। আর প্রান্তিক বেগ হলো কোনো বস্তুকে কোনো প্রবাহীর মধ্য দিয়ে পড়তে গেলে তার যে নিট ত্বরণ শূন্য হয়, ত্বরণ শূন্য হওয়ার কারণে সে একটা স্থির বেগে বা একটা নির্দিষ্ট বেগে পড়তে থাকে, সেই বেগটাকে বলা হয় প্রান্তিক বেগ। এই দুইটা বিষয় নিয়ে অনেক সময় কনফিউশন হয়ে থাকে। তো প্রান্তিক বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে, আবার সংকট বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেই জিনিসগুলো পড়বে। খুব খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সান্দ্রতা, কোন পদার্থের সান্দ্রতা বেশি, কোন পদার্থের কম, সান্দ্রতা গুণাঙ্ক, তার বেশ কয়েকটা একক রয়েছে, সেই এককগুলো বা এককগুলোর মধ্যে সম্পর্কটা, মাত্রা সমীকরণ, সেটা গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের শেষের দিকে যে পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি, সেগুলোর একক কি, মাত্রা সমীকরণ কি, পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয়গুলো কি কি রয়েছে সেগুলো, স্পর্শকোণের ব্যাপারটা রয়েছে, স্পর্শকোণ কোন পদার্থের বেলায় স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয়, কোন পদার্থের বেলায় স্পর্শকোণ স্থূলকোণ হয়, স্পর্শকোণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এবং ছোটখাটো ম্যাথগুলো, কৈশিক নলের তরলের উচ্চতা নির্ণয়ের যে ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশন রিলেটেড ছোটখাটো ম্যাথ। অ্যাকচুয়ালি যখন পরীক্ষা দিয়েছো তোমরা এমসিকিউ ফরম্যাটে, এর আগে তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছো যে একটা চ্যাপ্টারে কন্টেন্টগুলো থেকে কিরকম প্রশ্ন হতে পারে। তো সেই ফরম্যাটটাকে ফলো করে, সেই কনসেপ্টটাকে মাথায় রেখে প্রিপারেশন নিতে থাকো এবং অবশ্যই প্র্যাকটিস করার সময় সেগুলো একটু লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে বেশি মনে থাকবে। চ্যাপ্টার 8-এ রয়েছে আমাদের পর্যাবৃত্তিক গতি। সেখান থেকে পর্যাবৃত্তিক গতির যে সরলছন্দিত গতি, তার যে রাশিমালা কয়েকটা রাশি রয়েছে, যেমন সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি যে ইকুয়েশনগুলো, কিংবা বেগ কখন ম্যাক্সিমাম হয়, ত্বরণ কখন ম্যাক্সিমাম হয়, সরণ কখন ম্যাক্সিমাম হয়, এই টার্মগুলো এখান থেকে আসে। তোমার যে এমসিকিউ প্রশ্নগুলো আসে সেটা থাকছে, কিংবা বেগ, ত্বরণ, সরণের ইকুয়েশন, কিংবা সরল ছন্দিত গতির যে সমীকরণ, সেই সমীকরণ থেকে সরণের মান নির্ণয়, কিংবা সময়কাল নির্ণয়, পর্যায়কাল নির্ণয় ইত্যাদি বিষয়গুলো থাকে। দশা পার্থক্য, তার সঙ্গে পদ পার্থক্যের যে সম্পর্ক রয়েছে সেখান থেকে প্রশ্ন থাকে। সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ এবং তার সমাধান, দুইটা ইকুয়েশন রয়েছে, ইকুয়েশনগুলো প্রশ্ন হিসেবে আসে অনেক সময়। সেখান থেকে কৌণিক বেগ নির্ণয়, সময় নির্ণয়, সরণ নির্ণয় কিংবা বিস্তার নির্ণয়, সেগুলো আসে। তো এই রিলেটেড এই টাইপের ম্যাথগুলো একটু কম প্র্যাকটিস করবে। সরল দোলন গতির সূত্রগুলো, কোন সূত্র, প্রথম সূত্রকে কিসের সূত্র বলা হয়, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রকে যেমন ত্বরণের সূত্র বলে, চতুর্থ সূত্রকে ভরের সূত্র বলে, কোন সূত্রকে কি হিসেবে ডিনোট করা হয়, সেই জিনিসগুলো পড়বে। এবং সরল দোলন গতির বা সরল দোলকের ব্যবহার করে আমরা কি কি নির্ণয় করতে পারি, বিশেষ করে পাহাড়ের উচ্চতা নির্ণয়, সময় নির্ণয়ের ক্ষেত্রে তো কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সময় সেগুলো রিলেটেড ম্যাথগুলো, এবং সময় নির্ণয় করার সময় কখন সময় সেটা বেশি সময় দেখায়, কোন ঋতুতে কম সময় দেখায়, ডিটেইলস একটু পড়তে হবে পুরো বইটা ভালো করে। এরপরে সরল ছন্দিত গতির ক্ষেত্রে শক্তি, বিভব শক্তির সর্বোচ্চ মান, গতি শক্তির সর্বোচ্চ মান, ইকুয়েশনগুলো, কিংবা বিভিন্ন সময়ের জন্য আমরা গ্রাফ দিয়েও করেছিলাম, বিভিন্ন সময়ের জন্য শক্তির মানটা কিরকম হয়, কত হয়,
সেই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবে। ফাইনালি এই চ্যাপ্টারে সেকেন্ড দোলক ছিল। সেকেন্ড দোলকের ক্ষেত্রে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত সেটা আমরা জানি যে এই দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলে। এবং এই সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত সেটা রয়েছে। কিংবা সরল ছন্দিত গতির ক্ষেত্রে বা পর্যাবৃত্তিক গতির ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য এবং দোলনকালের সম্পর্ক, দোলনকাল কয়েক গুণ বাড়ালে 2 গুণ 3 গুণ বাড়ানো হলো কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়ে, কিংবা কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করলাম দোলনকালের পরিবর্তন কিরকম হয়, ইত্যাদি টাইপের ম্যাথগুলো থাকে। গ্রাফ যেখানে যেখানে রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই যেখানে যেখানে গ্রাফ বিষয়ক ব্যাপারগুলো রয়েছে সেই গ্রাফগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ গ্রাফ রিলেটেড প্রশ্নও থাকে পরীক্ষায়, সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তরঙ্গ চ্যাপ্টার 9, এখান থেকে প্রথম দিকে রয়েছে তোমাদের তরঙ্গ প্রকারভেদ, আর তরঙ্গ বা লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্যগুলো দেখে রাখতে পারো। তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো, সেগুলোর একক কি, সেগুলো রয়েছে এই চ্যাপ্টারে। এমসিকিউ পোর্শনের জন্য মূলত শেষের দিকটা থেকে বেশি আসে। অগ্রগামী বা স্থির তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ, তাদের রাশিমালা, দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক সূচক যে ইকুয়েশন রয়েছে, খুবই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এখান থেকে প্রশ্ন আসে। পথ পার্থক্যের মান দেওয়া থাকলো দশা পার্থক্য কত নির্ণয় করো, বা দশা পার্থক্য দেওয়া আছে পথ পার্থক্য নির্ণয় করো। তরঙ্গের তীব্রতা, তীব্রতা রিলেটেড প্রশ্ন অনেক বেশি আসে এই চ্যাপ্টারে, বিশেষ করে তীব্রতার থেকে প্রমাণ তীব্রতা, তীব্রতা লেভেল যে সূচক যে ইকুয়েশনটা রয়েছে বিটা ইকুয়ালস 10 log 10 I/I0, প্রমাণ তীব্রতা এবং যে কোনো শব্দের তীব্রতার অনুপাত ভিত্তিক যে ইকুয়েশনটা আমরা করেছিলাম, এই ইকুয়েশন রিলেটেড প্রশ্ন আসে। প্রমাণ তীব্রতার মান কিরকম, তার আগে স্থির তরঙ্গ অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দুর শর্ত, নিস্পন্দ বিন্দুর শর্ত, একটা সুস্পন্দ একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হয়, অনুনাদ কি, পরবশ কম্পন কি, মুক্ত কম্পন কি, কখন সেটা অনুনাদ হয়, ইত্যাদি বিষয়গুলো থাকে। তীব্রতা থেকে তো প্রশ্ন থাকেই, বলেছে তীব্রতা অংশে কিন্তু অনেক ছোট ছোট বিষয় রয়েছে, তো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। বিট অংশ থেকে বিট রিলেটেড ম্যাথ কিন্তু থাকেই, যে বিট নির্ণয়, যে আমরা টিউনিং ফর্ক বা সুরশলাকার মাধ্যমে দুটি সুরশলাকা ব্যবহার করে সেখান থেকে যদি বিট উৎপন্ন করি, সুরশলাকার ভর, বাহুর ভর বাড়িয়ে বা কমানো, বাড়ানো কমানো হলে বিটের পরিবর্তন হয়, বিট সংখ্যা কিরকম হয়, এই টাইপের যে ম্যাথগুলো তোমাদের বইতে রয়েছে সেগুলো সেই রিলেটেড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে খুব ভালো করে। এক্ষেত্রে কিছু শর্টকাট টেকনিকও তোমাদের ক্লাসে বলেছিলাম, ক্লাসে দেখিয়েছিলাম, সেগুলো চাইলে দেখে নিতে পারো। শেষের দিকে স্বরগ্রাম, হারমোনিক্স, সেখান থেকে প্রশ্ন থাকে। কতগুলো কম্পাঙ্কের সিরিয়াল দেওয়া থাকলো, সেখান থেকে কোনটা উপসুর, কোনটা মূল সুর, কোনটা টনিক, এরকম বের করতে হতে পারে, বা এ ধরনের প্রশ্ন থাকে। ত্রয়ী কখন হয়, স্বরসঙ্গতি কখন হয়, টনিক কি, সলো কি, অর্কেস্ট্রা কি, ইত্যাদি থেকে পুরো কন্টেন্টটাই কিন্তু অনেক এমসিকিউতে ভরপুর, অনেক এমসিকিউ এখান থেকে হতে পারে। শেষের দিকে এই চ্যাপ্টারে টানা তারে আর কম্পনের যে 3টা সূত্র রয়েছে, সেই সূত্রগুলো, আর কম্পনের টানা তারের সূত্রগুলো, কোন সূত্র কাকে রিলেট করে সেটা দেখে রাখবে, সেটাও ইম্পর্টেন্ট বিষয়। ফাইনালি চ্যাপ্টার 10, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আসলে যেহেতু এমসিকিউ পরীক্ষা, সেজন্য ডিটেইলস তোমাদের ব্যাখ্যা করার কিছু নেই, কিংবা সিকিউ পরীক্ষা হলে আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করতে পারতাম, দেখাতে পারতাম, বাট যেহেতু এমসিকিউ পরীক্ষা কোন টার্মটা থেকে, কোন টপিকটা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে বা হয়, সেই সম্পর্কেই তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা রিভিউ ক্লাস। তো সেই হিসেবে তোমরা প্রিপারেশন নিবে আশা করছি, এবং প্রত্যেকটা চ্যাপ্টারই সিকোয়েন্স ওয়াইজ কমপ্লিট করে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে শেষ করবে। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে গ্যাসের সূত্রাবলী, বয়েল, চার্লস, চাপি সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এখান থেকে কোন সূত্র কি কাকে রিলেট করে, এবং সেখানে কিছু গ্রাফ রয়েছে, গ্রাফগুলো দেখবে ভালো করে।
সূত্রগুলো তো বলেছি পড়তে হবে। এখান থেকে ছোট ছোট ম্যাথ হতে পারে, আদর্শ গ্যাস সমীকরণ, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, সেটা কখন কোন এককের জন্য কোন মান পাই আমরা, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বুঝি, পরম শূন্য তাপমাত্রার মান, প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপের মান, গ্যাসের ঘনত্বের সমীকরণ ইত্যাদি বিভিন্ন ইকুয়েশনগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে। তারপরে এইখানে যে ইম্পর্টেন্ট টার্মটা রয়েছে গ্যাসের চাপের যে সমীকরণ, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে চাপের সমীকরণ, সেখান থেকে আমরা আরো কিছু সমীকরণ কিন্তু তোমাদের দেখিয়েছিলাম গতিসূত্র প্রয়োগ করে সমীকরণ প্রতিপাদন। এই অংশটা থেকে কিন্তু প্রচুর ম্যাথ থাকে। এখানে যে 4-5টা পয়েন্ট রয়েছে, চাপ আয়তনের সম্পর্ক, গতিশক্তি, মূল গড় বর্গবেগের সাথে পরম তাপমাত্রার সম্পর্ক ইত্যাদি, এই কয়েকটা কন্টেন্ট থেকে কিন্তু এমসিকিউতে প্রচুর প্রশ্ন থাকে। তো এই অংশগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে ম্যাথ সহ। এখানে বেশ কিছু এক্সাম্পলস দেওয়া আছে তোমাদের বইতে। গড়মুক্ত পথে তোমাদের 3টা ইকুয়েশন পড়িয়েছিলাম, কিন্তু যদি মেনশন না করা থাকে যে ক্লসিয়াসের ইকুয়েশন ব্যবহার করো বা ম্যাক্সওয়েলের ইকুয়েশন ব্যবহার করো বা বোলজম্যানের ইকুয়েশন ব্যবহার করো, তো সেটা যদি উল্লেখ না করা থাকে তবে গড়মুক্ত পথ নির্ণয় তোমরা অবশ্যই ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা রয়েছে সেটা ব্যবহার করবে। ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ল্যামডা ইকুয়ালস টু 1/√2 পাই a স্কোয়ার n, এবং এককের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। কি একক, অর্থাৎ সবগুলো যাতে একই ধরনের একক হয়। এসআই একক ইউজ করলে এসআই একক বা অন্য একক ইউজ করলে সবগুলো যেন একই এককে থাকে। শক্তির সমবিভাজন নীতি থেকে স্বাধীনতার মাত্রা, কোন গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কিরকম হয় সেই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকে। সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখান থেকে বৈশিষ্ট্য পড়তে পারো। শিশিরাঙ্কের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ থেকে ছোট ছোট প্রশ্ন আসে, ম্যাথের প্রশ্নগুলো আসে। শিশিরাঙ্কে যে গ্লেসিয়ার ধ্রুবক ব্যবহার করে শিশিরাঙ্কের যে সমীকরণটা রয়েছে, এবং ফাইনালি আপেক্ষিক আর্দ্রতা এবং আর্দ্রতা মাপক যন্ত্রের কখন কি ধরনের পূর্বাভাস দেয় সেই জিনিসটা, সেই রিলেটেড প্রশ্নগুলো ভালো করে পড়বে। তো চ্যাপ্টার ভিত্তিক এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যেটা তোমাদের বলেছিলাম যে সময়ের দিকটা খুবই খেয়াল রাখবে, যে সময় শেষ হওয়ার কয়েক মিনিট চিন্তা করতে করতে সেটা কভার দিতে দিতে সময় শেষ হয়ে যাবে। আর এটা যেহেতু অনলাইন বেসড পরীক্ষা, একবার লিংক অফ হয়ে গেলে আমি আর সাবমিট করার সুযোগ থাকছে না। তো কিছু প্রশ্ন যদি বাদও যায় তারপরও সময়ের মধ্যে সাবমিট করার চেষ্টা করবে, এবং একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করে অ্যান্সার জানার চেষ্টা করার চেয়ে সেক্ষেত্রে সময় নষ্টই হবে বেশি। নিজের উপর ভরসা করে নিজের প্রিপারেশন নিয়ে ভালো করে পরীক্ষা দাও, যাতে নিজের জাজমেন্টটা প্রপার হয় যে আমি আমার ফার্স্ট টার্ম এক্সাম, ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামে ফার্স্ট পেপার এই বইয়ের উপর আমার এতটুকু প্রিপারেশন হয়েছে, এবং সেই অনুযায়ী আমি আমার নিজেকে জাজ করতে যাচ্ছি পরীক্ষার মাধ্যমে। এই কনফিডেন্টটা তোমাদের মধ্যে রাখবে, দেখবে প্রিপারেশন অবশ্যই ভালো হবে, সবাই ভালো করতে পারবে। এবং সময়ের ব্যাপারটা আবারও বলছি, মাথায় রাখবে কিছু প্রশ্ন বাদ চলে গেলেও সময়ের মধ্যে সেটা সাবমিট করার চেষ্টা করবে, অবশ্যই সময়ের মধ্যে সাবমিট করবে। তো এরপরে তোমাদের সেরকম কোনো রিভিউ ক্লাস থাকছে না, কারণ আমি ভ্যাকেশনের আগে কিছু এক্সট্রা ক্লাস দিয়েছিলাম তোমাদের সিলেবাস শেষ করার জন্য। তো এই মুহূর্তে আর এক্সট্রা ক্লাস থাকছে না। তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে, কোনো বিশেষ বিষয় নিয়ে জিজ্ঞাসা থাকলে তোমরা সেটা জানাবে, সেই অনুযায়ী প্রয়োজনে এক্সট্রা ক্লাস নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, তোমরা সেটা শেয়ার করবে অবশ্যই। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল তোমাদের পরীক্ষার জন্য। আশা করছি সবাই ভালো করবে, এবং সবাই আমরা সেকেন্ড ইয়ারে তোমাদেরকে পাবো। ক্লাসে যখন ফিরে যাওয়ার সুযোগ হবে সেখানে তোমাদের সঙ্গে ক্লাস করব সবার সাথেই। সেই শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদেরকে।